নমস্কার, আমি আরিফুন নাহার। মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে সংগঠনের অনলাইন সাংস্কৃতিক লাইভ কর্মসূচিতে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ডোমকল ভবতারণ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় আতাউর রহমান স্যারের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত, তার ছেলেবেলা, জন্মস্থান, শিক্ষা দীক্ষা, শিক্ষকতা জীবন এবং রাজনৈতিক জীবন, তিনার জীবনের সমস্ত জীবনের যে বৃত্তান্ত, সেটা নিয়েই আমাদের এই সংগঠন উদয়ের পথের উপস্থাপনা। ইতিমধ্যে আপনারা দেখেছেন দ্বিতীয় পর্ব, আজকে উপস্থাপনা করব তৃতীয় পর্ব। কেমন লাগছে শেয়ার করে মতামত জানাবেন এবং উদয়ের পথে সংগঠনের পাশে থাকবেন। ধন্যবাদ। শিক্ষকতা শুরু বলছো তুমি, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট অ্যাট্রাক্টিং। কেন মাস্টারমশাই? এমনি মানে ওই স্কুলে ইংরেজির শিক্ষক এর অভাব আছে এবং সেক্রেটারি সাহেব তখনকার এমএলএ আফতাবউদ্দিন সাহেব, মুসলিম লীগের এমএলএ, তিনি ওই স্কুলের সেক্রেটারি। তার সঙ্গে আলাপ আলোচনা করে এসছেন উনি যে আতাউর সাহেব বলে একটি দুর্দান্ত ছেলে ক্যালকাটা ইউনিভার্সিটির রেগুলার ইংলিশে অনার্স পাস করে এসছে ক্যালকেন কলেজ থেকে, তো ওকে নিয়ে এসে ঢুকাতে পারলে ভালো হয়। তো উনি সঙ্গে সঙ্গে মত দিয়েছেন, নিয়ে আসতে পারেন তো আনেন, আমি জানি ওর নাম আগে থেকেই, ও একটা জুয়েল। তখন কি মুসলিম লীগ এই পার্টির বেশ আকর্ষণীয় পার্টি ছিল নাকি? না, মোটামুটি ছিল। মোটামুটি মোটামুটি একটাই সিট, আচ্ছা। হরিহরপাড়ার সিট, শুধু হরিহরপাড়ার সিট, আর কোনো জায়গায় পাইনি। তো কি করে যাব? তো সাইকেলে যাব দুজনেই, উনি সাইকেলেই যান আর আসেন, কিন্তু নাজিরপুর থেকে ওই মদনপুর। তো আমার তো সাইকেলও নাই, তাই বললাম সাইকেল আমি একটা ম্যানেজ করে দিচ্ছি বলে নিয়ে গেলেন। চকের বঙ্কিম স্টোরের পাশ দিয়ে নেমে গিয়ে ভৈরব নদী, নদীর ওপারে নেমে খাড়ি মতো জায়গা দিয়ে পার হইতে হয়ে সরসাবাদ গ্রাম, সরসাবাদ গ্রামের পরে একটা গ্রাম আছে, যেটার নাম নতুন সরসাবাদ, সেটা পার হয়ে মদনপুর এলাম। স্কুলে উঠলাম, সাইকেল রেখে উনার ঘরে নিয়ে গিয়ে বসালেন। আর স্টাফ রুমে স্টাফরা সব আপন আপন নানা রকমের গল্প গুজব চেঁচামেচি করছেন, বন্ধুরা যেমন করে, তোমাদের স্কুলেও করে, সব স্কুলই করে। ওনার ঘরে বসালেন। বসিয়েই উনি সামনে থেকে প্যাডের একটা পাতা ছিঁড়ে নিলেন, রাইটিং প্যাড, হেডমাস্টার সেক্রেটারি পাবলিক সেক্রেটারি বলে লেখা থাকে না প্যাডে, কি লিখতে বসলেন, লিখে ফেললেন। লেখা হয়ে গেল মুসলিম। সব জায়গায় একই জিনিস ঘটছে, একই রকম কথা বলে উঠছি। ইসলামপুর ক্ষেত্রে বললাম ব্রহ্মা, এখানে বললাম বাড়ি, ওখানে মুসলিম। মধ্যবয়সী দাড়িওয়ালা একটি লোক, তিনি পিয়ন, উনি ঘন্টা বাজান, হেডমাস্টার রুমের সামনে থাকেন, টুল নিয়ে বসে থাকে। মুসলিম স্যার শোনো তো, গেল। সেক্রেটারির বাড়ি এবার 5 মিনিটের রাস্তাও না। সেক্রেটারি সাহেবকে বলো যে হেড স্যার ডাকছেন এবং একটু তাড়াতাড়ি দেখছেন। চলে এলেন আফতাব সাহেব, আগে থেকেও চিন্তা ওনাকে, যিনি আফতাবউদ্দিন এমএলএ, ওই এরিয়াতে সব মিটিং ফিটিং করতে তো আসতেন, বদরুদ্দোজা সাহেবের ভক্ত ছিল। আচ্ছা। আবু তালেব চৌধুরীর সবচেয়ে বেশি ভক্ত ছিল, যিনি একসময় এমপি হয়েছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রে। কোন দল থেকে? মুসলিম লীগ। মুসলিম লীগ থেকে। এলেন উনি, বসলেন চেয়ারে, টুপি মাথায়, দাড়ি। মাস্টারমশাই ডেকেছেন? মুস্তফা সাহেব বললেন হ্যাঁ ডেকেছি, আসুন। দেখি প্রথম কথা বললেন, সেক্রেটারি সাহেব এইটা আতাউর সাহেব। তাই নাকি?
যে প্যাডে লিখে জিনিসটা তৈরি করে রেখেছিলেন, রেখে শিল টিল মেরে ঠিকঠাক করে রেখে এখানে সই করুন, তাই বললেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমি চাইনি চাকরি, দরখাস্ত দিইনি। কোন স্কুলে জয়েন করলেন তাহলে? মদনপুর হাই স্কুল। মদনপুর। হ্যাঁ, আচ্ছা। দিয়ে সই করা হলো। চিঠিটাকে ভাঁজ করে একটা লম্বা খামে, ওই যে হলুদ রঙের খামগুলো, বাঁশপাতার খাম যাকে বলে, তাতে ঢুকালেন। ঢুকিয়ে আমার নাম টাম ঠিকানা সব লিখলেন। লিখে নাও আতাউর। কি মাস্টারমশাই এটা? তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিসের? এই স্কুলের শিক্ষকের, ইংলিশ পোস্টে। আমি বললাম যে আমি চাকরি করব না। করেছিলেন না? আমি বললাম ওনাকে যে আমি চাকরি করব না। আচ্ছা। আমার তো এই তো নভেম্বরের মধ্যেই তো বেরোবে, ক্যালকাটা ইউনিভার্সিটির ফর্ম বেরোবে, অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। আমি এমএ পড়ব, আমি চাকরি করব না মাস্টারমশাই। তো তুমি এমএ পড়বে তো? হ্যাঁ। তো ফর্ম বেরোক, সেই সেশন শুরু হোক, তুমি ফর্ম ভর্তি হতে যাবা, সেদিন তোমাকে ছেড়ে দেবো, সেদিন তোমাকে ছেড়ে দেবো। এমএ ভর্তি হবে, যে এমএ পড়বে, আর আমি আটকে রাখবো না মাস্টার হিসেবে। স্কুলে পড়ে গেলাম। তারপরে মসলেম আবার ডাকল, যে স্টাফ রুম থেকে অ্যাটেন্ডেন্স খাতাটা নিয়ে এসো, অ্যাটেন্ডেন্স রেজিস্টার। নাম তুললেন, সই করো, অ্যাটেন্ডেন্স দাও। 10:30 দিয়ে অ্যাটেন্ডেন্স দাও। দেওয়া হলো। আমার অনিচ্ছা সত্ত্বেও উনি জোর করে বাধ্য করার মতো করলেন মোস্তফা সাহেব। উনি ছিলেন বিএসসিবিটি, ইসলামিক ইতিহাসের এমএ। ভালো ছাত্র, দুর্দান্ত ছাত্র মোস্তফা সাহেব, ইসলামপুর স্কুলের ছাত্র, আমাদের অনেক সিনিয়র। মসলেম সেকেন্ড পিরিয়ড, এটা ফার্স্ট পিরিয়ড এই করতে করতে হয়ে গেল সেকেন্ড পিরিয়ড। আতাউর সাহেবকে ক্লাস 10 ঘরে নিয়ে যাও। আমি তো ঘর কোনটা কি চিনি না। মসলেমকে বললো আতাউর সাহেবকে ক্লাস 10 ঘরে নিয়ে যাও, গিয়ে উনি ওখানে ক্লাস নেবেন। গেলাম, তাকিয়ে দেখলাম আমার বয়স 19.5 তখন। 19.5 আমার বয়স, আমি অনার্স পাস করছি যখন। তাকিয়ে দেখছি এখন 21 বছর, 22 বছর, 23 বছরেরও ছাত্র আছে, এমনি মাঝারি টাইপেরও আছে। ওরা কিন্তু আমার নাম শুনেছে খুব আগে থেকেই। আমাকে যেতে দেখে ওরা আপ্লুত, খুব খুশি। নিয়ে এটা ইংলিশের ক্লাস? হ্যাঁ। তোমাদের কষ্ট কিসের ইংলিশে পড়াশোনা করতে বা বুঝতে? তো বললো স্যার আমাদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি ন্যারেশনে। তাই নাকি? বলে ঠিক আছে, সেখান থেকেই শুরু করছি, কিন্তু ন্যারেশন ক্ল্যারিফিকেশন করে শেখাতে মাথায় ইঞ্জেকশন করে ভরে দেওয়ার জন্য তার একটু ব্যাকে যেতে হবে, তাই বললাম। বলে ক্লাসটা শুরু করলাম। বেশি কথা বলা হয়েছে, কি করব, সময় হচ্ছে না। ঠিক আছে, আমরা শুনবো আপনার আরো অভিজ্ঞতা চাকরি লাইফের। পরের প্রশ্নগুলোয় আসি। আচ্ছা, শিক্ষকতা শুরু করেছিলেন মদনপুর স্কুলে? হ্যাঁ, দিয়ে নভেম্বর আর ডিসেম্বর হয়ে গেল। যখন ডিসেম্বর শেষ হতে যাচ্ছে, তারই ধরো 15-16 তারিখে ডোমকল বিটি হাই স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেল। ওয়ান্টেড অ্যান experienced and trained teacher in English for Domkol High School. Apply to the secretary within এটা বেরিয়ে গেল। এটা দরখাস্ত করে দিলাম। ডোমকল স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, করে দিলাম। দিয়ে ডিসেম্বরেরই 22-23 তারিখের দিকে
24 তারিখের দিকে ইন্টারভিউ ডেকে দিল। আমি ওখানে শিক্ষকতা করছি, ইন্টারভিউ ডেকে দিল 24 না 25 এরকম। 25 তারিখ তো বোধ হয় বড়দিনের ছুটি, তো 24-24 এরকমই হবে বোধ হয়, 22-23। তো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যখন লেটার পেলাম, তখন আমি ডোমকল একদিন গেলাম। আমার এক বন্ধু মানে আমার থেকে জুনিয়র, সে বিএ পাস করেনি, সে তখনও পড়ছে কলেজে। হজরতকে চেনো? শ্যামপুরে হজরতকে নিয়ে, তুমি চেনো না কিন্তু ও চেনে, যেহেতু সেজন্য রেফারেন্সটা দিলাম। হ্যাঁ, উনি চিনবেন তো। হজরত সারাংপুর হাই মাদ্রাসার হেড ক্লার্ক ছিলেন। আচ্ছা। এবং সম্পর্কে আমার ভাইরা ভাই ছিলেন, খালাইতো ভাইরা ভাই। গেলাম, শুনেছি ওনার বাড়ি ডোমকল কুঠি। সৌরিন ভট্টাচার্য নাম, সৌরিন ভট্টাচার্য নাম। এবং তখন যে মেদিনীপুর জমিদারি কোম্পানি লিমিটেড চালু ছিল, তার উনি নায়েব। কুঠিটা তখনও চালু ছিল এবং তার উনি নায়েব। আর উনি হচ্ছেন ওই স্কুলের সেক্রেটারি। এমনকি ব্রিটিশরা যখন ছিল সে সময় থেকে ওদের সঙ্গে ওই নায়েব ছিলেন, তখন থেকে ওনার পরিচয়। কোনটা ওনার বাড়ি এখানে জিজ্ঞেস করলাম প্রতিবেশীদের, বলে এইটা। গেলাম, সামনে ছোট্ট একটা বৈঠক, দেখলাম বেঞ্চি পাতা আছে, উঠে বসলাম, বসে খবর দিলাম। একজন বেরিয়ে এলো, ও দেখছি বয়স তার 50 মতো বয়স হবে এরকম লোক, একজন বেরিয়ে এলেন। আমি নমস্কার স্যার, তাই বলছি, আপনার কাছে তো আমি একটু এসেছি স্যার। আমার কাছে কেন? তো দমকল বিটি হাই স্কুলে ইংলিশের শিক্ষক নেবেন, এই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, আমি দরখাস্ত করেছি, তা আপনার সঙ্গে একটু সাক্ষাৎকার করতে এলাম সেক্রেটারি হিসাবে। আমার 19.5 বছর বয়স। উনি বললেন যে আমি না, আমার বাবা। তাই নাকি? আমি তো ভেবেছিলাম আপনি সেক্রেটারি। তাহলে বাবাকে একটু বলুন না যে একজন যুবক দেখা করতে এসেছে, একজন পদপ্রার্থী একজন দেখা করতে এসছে। তো উনি সবসময় পুজো আর্চা এইসব নিয়ে ভনিতাতে সব ব্যস্ত থাকতেন। এই পৈতা, ঢকঢকে চেহারা, পাকা সাদা চুল মাথায়, গুরু গম্ভীর লোক, সেই কালের এন্ট্রান্স পাস, ইংলিশ পিরিয়ডের এন্ট্রান্স পাস, ম্যাট্রিকুলেশনেরও আগে যেটা ছিল এন্ট্রান্স, আচ্ছা, আগে ছিল সেই। এলেন, উঠে দাঁড়ালাম দুজনেই, দাঁড়িয়ে বসো বললো না, বসুনই বললো, বসলো। উনি বসলেন চেয়ারে। কি বলবেন জন্য আমাকে ডাকালেন। স্যার, আপনার স্কুলে, আপনি তো ডোমকল বিটি হাই স্কুলের সেক্রেটারি? হ্যাঁ। তো আপনার স্কুলে অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি একটা দরখাস্ত করেছি, পিটিশন করেছি, অ্যাপ্লিকেশন করেছি, তাই আপনার সঙ্গে তো দেখা করতে আসলাম। তো কে ক্যান্ডিডেট? তাই বলছি। আমি 19.5 বছর বয়স, একটা এরকম নীল সাদা হাফ শার্ট, হাওয়াই শার্ট আর সাদা প্যান্ট পরে গিয়েছি। আমাকে 9-10 ছাত্র এরকমও বলতে পারে কেউ। আপনি প্রার্থী? হ্যাঁ। কি পাস করেছেন আপনি? এরকম ভাষায় কথা বলছি। আর ভয়ঙ্কর সাম্প্রদায়িক, ব্রাহ্মণ ঘরের ভট্টাচার্য। আমি বললাম যে আমি ইংলিশে অনার্স পাস করেছি। রেগুলার? হ্যাঁ। কোন ইউনিভার্সিটি? ক্যালকাটা। কোন কলেজে পাস করেছেন? কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর। তাই নাকি? তো আমরা তো শিক্ষক চেয়েছি, কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, তাতে লিখেছি ওয়ান্টেড
an experienced, trained and experienced teacher in English for our school. Apply within এত তারিখ, এই লিখেছি। তো আপনি তো সো ইয়াং, একবারই ছেলে মানুষ। ইংলিশে অনার্স পাস করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটির? হ্যাঁ। কেন কলেজ? হ্যাঁ। তো যখন ওই কথাটা বললেন যে আমরা তো এই চেয়েছি, তা আপনার মতো একবারে এত অল্প বয়স্ক, আমার স্কুল, আওয়ার স্কুল ইজ এ কলেজ লাইক স্কুল, ইংরেজি বললেন। সেখানে বড় বড় ছাত্র আছে, 11, 12-এ, 10-এ, 11-এ, সব সো ইয়াং। দেখুন, আমি তো বুঝে নিলাম যে ও আমাকে চাকরি দিবে না। তো তারপর নাম জিজ্ঞেস করেছে, বলেছি। আমি বললাম যে স্যার আমি একটা কথা বলবো। বলুন। তা আমি বললাম যে একজন 10 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং তিনি বিএড ট্রেন্ড। তিনি যেমন পড়াতে পারেন, পড়ানোর তার যেমন দক্ষতা, সদ্য ইংরেজি অনার্স নিয়ে পাশ করা একজন যুবক তেমন পড়াতে পারেন না, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? না, সেদিকে তো আমি যাচ্ছি না, কিন্তু আপনি তো খুবই ইয়াং, নতুন বেরোলেন, সদ্য বেরিয়েছেন, আর আমরা অভিজ্ঞ এবং ট্রেন্ড শিক্ষক চাইছি। তো স্যার আমার কথাটাকে উত্তর দিন যে উনি যেমন পড়াতে পারেন, একজন সদ্য পাস করা ইংলিশ অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটি পাস করা একজন ইয়াং ম্যান তার মতো পড়াতে পারেন না, বা তার থেকেও ভালো পড়াতে পারেন না, এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন? তো বলল, উনি যেমন স্বীকৃত এক্সপিরিয়েন্সড, কলেজে চাকরি করে, তো আমারও টিচিং এক্সপিরিয়েন্স। আমি যখন ছাত্র তখন থেকে ছাত্র পড়াই। বলে ফেললাম, আমি যখন ছাত্র তখন থেকে আমি ছাত্র পড়াই। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি ছাত্র পড়াই। তো আমার তো সেরকম অভিজ্ঞতা আছে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি পাস করে এসেছি, হুইচ ইজ এ রেয়ার ওয়ান, স্ট্রিক্টেস্ট ওয়ান। তা ঠিকই। ঠিক আছে, আসবেন ইন্টারভিউর দিন, আসুন। ইন্টারভিউর দিন গেলাম, ওই হজরতে গিয়েছে সঙ্গে, ফাইলটা ওর হাতে। আর বীরভূম থেকে এসছে টিচার, নদিয়া থেকে এসছে, মুর্শিদাবাদের আরো এসছে, সব এসছে। আমাকে কল হলো, গেলাম। প্রভাত কুমার রায়চৌধুরী তখন হেডমাস্টার, দুর্ধর্ষ হেডমাস্টার, জেলার একজন নামকরা হেডমাস্টার এবং খুব জ্ঞানী লোক। আন্ত ইউনিভার্সিটি ডিবেটে উনি ফার্স্ট হয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আন্ত ইউনিভার্সিটি ডিবেট, তাতে পশ্চিমবাংলায় উনি ফার্স্ট হয়েছেন ডিবেটে, ওই প্রভাত কুমার রায়চৌধুরী। তিনি হেডমাস্টার তখন, ইতিহাসের MA BEd। ইন্টারভিউ ডাকলেন, বসতে দিলেন চেয়ারে। তো আপনার অরিজিনাল ডকুমেন্ট দেখালাম। দেখে কি বলেন মাস্টারমশাই? প্রভাত বাবুকে বলছেন যে আমাদের এরকম স্কুল, এরকম শিক্ষক দরকার, আর এই ছেলেটি তো খুবই ইয়াং, একবারই অল্প বয়স, তো আমাদের স্কুলে শ্যুট করবে বা থাকবে, একটা সন্দেহমূলক কথা। তখন ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন গোবিন্দমোহন মণ্ডল। চিনতে পারছো? গঙ্গাদাসপাড়ার গোবিন্দমোহন মণ্ডল চিনো? মারা গেছেন। গোবিন্দমোহন মণ্ডল, বীরেন মণ্ডল, মদন মণ্ডল, যে হেডমাস্টার ছিল ওই স্কুলের, গোপীমোহন বিদ্যাপীঠ, দক্ষিণ গঙ্গাদাসপাড়ার গোপীমোহন বিদ্যাপীঠ, তার হেডমাস্টার প্রথম মদনমোহন মণ্ডল। তিনি ওই গোবিন্দমোহন মণ্ডলের ভাইপো। আর
এক সময় ওই গোবিন্দমোহন মণ্ডল এই স্কুলের শিক্ষকও ছিলেন। আর মুসলিম মেম্বার 4-5 জন বসে আছে। গোটা ম্যানেজিং কমিটিকে ডেকেছে ইন্টারভিউ নিতে। গোটা ম্যানেজিং কে বসে আছে? আব্দুল জলিল, রঘুনাথপুরের প্রধান ছিল। কে বসে আছে? মাহতাবুদ্দিন ডাক্তার, আশরাফ মাস্টারের ভাই, মেম্বার। কে বসে আছে? আবুল আয়েশ মিয়া, কলিকাহারার, ভুটু মাস্টারের বাবা। এই মুসলিমগুলো বসে আছে। এরা একটা কথা বলছে না, একটা কথাও বলছে না। বলছে না মানে ওরা বললেই ভাববে যে এই মুসলমান বলে ওরা সাপোর্ট করছে, এ ভয়েও ওরা বলছে না। এবার হেডমাস্টারের আর সেক্রেটারির কথা শুনে গোবিন্দমোহন মণ্ডল বললেন, শুনুন ভট্টাচার্য মশাই, এই ছেলেটির যা রেকর্ড দেখলাম, হাইয়ার সেকেন্ডারিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে পাস, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির রেগুলার অনার্স কেন কলেজ থেকে। এ তো আমাদের যুগের যারা ভালো ছিল, ব্রিলিয়ান্ট, মোস্ট ব্রিলিয়ান্ট, তারা করতো। তারা একমাত্র সায়েন্স থেকে হয় ইংলিশ না ইকোনমিক্সে অনার্স নেওয়ার সাহস করত। আর এ যুগে এই ছেলেটি এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে এইচএস পাস, আর এক চান্সে ডাইরেক্ট রেগুলার অনার্স ইন ইংলিশ ক্যালকাটা ইউনিভার্সিটির। আপনারা কি বলছেন? আমাদের যুগে মানে 20, 25, 30 বছর, 40 বছর আগের কথা বলছেন। সেই যুগের যারা মোস্ট ব্রিলিয়েন্ট তারা করতো, সেটাও করেছে। আর বাড়ি বলছেন রানীনগরে। আপনি মেদিনীপুরের টিচারকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, বাড়ির কাছে পাবে, পালিয়ে যাবে। বীরভূমে দিবেন, বাড়ির কাছে দিবেন, পালিয়ে যাবেন। আমি জীবনে কোনোদিন এই লোকটার যে নন কমিউনাল অ্যাটিচিউড, এই যে নন কমিউনাল অ্যাটিচিউড গোবিন্দমোহন মণ্ডলের, জীবনে কোনোদিন ভুলব না। আমি ওর মাথায় করে থাকবো ওর পা। ওরই নাতনি হচ্ছে আমার স্কুলে মাস্টারি করতে, ওর নাম কি? দীপান্বিতা মণ্ডল। ওরই মেয়ের মেয়ে, গোবিন্দমোহন মণ্ডলের মেয়ের মেয়ে। গোবিন্দমোহন মণ্ডলের যে মেয়েটি পোস্টমাস্টার ছিলেন গঙ্গাদাসপাড়া পোস্ট অফিসের, তারই মেয়ে দীপান্বিতা, আমারই ছাত্রী। পরবর্তীকালে স্কুল থেকে চলে গিয়ে কলকাতার বিশাল একটা স্কুলে হেডমিস্ট্রেস হয়েছেন দীপান্বিতা। এতদিন হয়তো রিটায়ার করলো কিনা জানি না। ছাত্রীকে কলিগ হিসেবে পেয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, কলিগ হিসেবে পেয়েছিলাম। স্যার আমার অনেকজন কি পেয়েছিলাম। আর একটু বলে নিই, গোবিন্দমোহন মণ্ডল যখন বললেন এই কথা, এবং ভীষণ গুরুত্ব দিয়ে, চাপ দিয়ে, দাম্ভিকতা দিয়ে, তখন সব চুপ করে গেল, চুপসে গেল। তাহলে আপনি কি বলছেন মণ্ডল মশাই, গোবিন্দবাবু, যে কি সিলেক্ট করা হোক, 1 নম্বর করা হোক? হ্যাঁ, আমি তাই চাইছি। দিয়ে আমি সিলেক্ট হয়ে গেলাম প্যানেলে। এবার জানাজানি হয়ে গেল, যান কয়েকদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। 4 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম। সালটা কত ছিল? 1968। 1968। তখন ওদের মদনপুর হাই স্কুলেই আছে। আমি বললাম নভেম্বর ডিসেম্বর 2 মাসই ওখানে আছি আমি। আচ্ছা, কোন মাস ছিল? কোনটা? আপনি যখন ডোমকল বিটিতে জয়েন করেন তখন 1968 সালের কোন মাস ছিল? না, 1968 সালে জয়েন করিনি। একটু বলে নিই। হ্যাঁ, বলুন। আচ্ছা, এবার স্কুলকে জানিয়ে দিলাম যে, আর জেনেও গেল যে ডোমকলে চলে যাচ্ছে। তখন ডিসেম্বরের শেষ দিক, 28 বা 29 এরকম তারিখ। তাহলে 1 জানুয়ারি কি ওটা? নিউ ইয়ার্স ডে, ছুটি থাকে স্কুল। তাহলে আমি যদি 31শে ডিসেম্বর রিটায়ার করি, তারপরের দিন ছুটির দিন, কোনো স্কুলেই চাকরি নাই, কোনো স্কুলেই চাকরি নাই, ব্রেক অফ সার্ভিস। এই 2 মাসের সার্ভিসে ব্রেক অফ সার্ভিস ডিগানোর জন্যে 2 তারিখ পর্যন্ত ওখানে থাকলাম। আচ্ছা আচ্ছা। থেকে 3 জানুয়ারি 1969 আমার জয়েনিং ডেট। সার্ভিস কন্টিনিউয়েশন হয়েছিল? হ্যাঁ, নিই আমি যদিও সার্ভিস বুক করার সময় কন্টিনিউয়েশন নিয়েছি। নেই 2 মাসের চাকরি নেই। এমনিতে আমার হয়েছে 39 বছর, তো কি করতে নিব? তখন ভেবেছিলাম, ভেবে রাখতে হয়, তাই ভেবেছিলাম। এবার স্কুল বলল, মাস্টারমশাই আপনি এখন চলেই যাচ্ছেন, তো আপনার যেটা 2 মাসের বেতন হয়, টাকাটা যদি আমাদের স্কুলকে ডোনেট করে যেতেন, আমাদের গরিব স্কুল। তাই বললাম যে তথাস্তু,
কিন্তু আমি টাকা দেবো না কারো হাতে। আমি স্কুলকে একটা এমন স্মৃতিতে থাকা জিনিস দিব, ওই যত টাকা 2 মাসের বেতনের মূল্য তার থেকে বেশিও হতে পারে সেটার দাম দিয়ে, আচ্ছা তাই দেন। পরের দিনই চলে গেলাম বহরমপুর একটা ফার্নিচারের দোকানে অর্ডার দিয়ে এলাম। কি দিয়েছিলেন? আলমিরা। আচ্ছা। সে আলমিরাটা 7 দিন পরে চাইলাম, তখন আমি দমকলে জয়েন করে ফেলেছি 3রা জানুয়ারি। দিয়ে গেলাম একদিন রবিবারে আনতে, নিয়ে এসে আমার খরচে আমার গাড়িতে একবার স্কুলে ভ্যান ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম। স্টাফ রুমে যত সাজানো আছে সারি সারি করে আলমারি, তারই পাশে রাখা আছে ইট ইজ ডোনেটেড বাই এমডি আতাউর রহমান। আচ্ছা। ছাপানো আছে ডোনেটেড বাই মোহাম্মদ আতাউর রহমান। বেশ ভালো কাজ করেছিলেন। তো ওরা চাইছিল টাকাটা, মানে যেটা আমি রাজি আছি, আমি ডোনেট করবো, কিন্তু টাকা দেবো না। আমি এমন একটা জিনিস দিব ওই পরিমাণ টাকারও বেশিও খরচ হয়েছে আমার করতে, যা পৌঁছে দিয়েছিলাম। আচ্ছা, এবার বলো। বলি যে ডোমকল ভবতারণ হাই স্কুলের যখন আপনি প্রধান শিক্ষক ছিলেন সেই সময়, আচ্ছা আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দেবেন, যে আপনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার না প্রধান শিক্ষক, মানে কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন এই চাকুরি লাইফে? অ্যাসিস্ট্যান্ট টিচার। একটু কারণ যদি 2-1 কথায় বলতেন। অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে যেদিন আমি হেডমাস্টারের আসনে উপস্থাপিত হচ্ছি, বসছি, সেদিন থেকে আমার মূল কাজ হয়ে বসছে অ্যাডমিনিস্ট্রেশন। আর সরকারিভাবে টাইম টেবিল মাত্র 14টা ক্লাস নিতে পাওয়া যাবে। আচ্ছা। মাসে মাত্র 14টা ক্লাস নিতে পাওয়া যাবে। তাহলে সপ্তাহে কটা হয়, দিনে কটা হয়? 2টো। তো 2টো ক্লাস একটা সপ্তাহে আমি নিচ্ছি 14টা। আর যখন আমি অ্যাসিস্ট্যান্ট টিচার থাকছি তখন আমি ক্লাস নিচ্ছি 29 থেকে 33টা। লোয়েস্ট হচ্ছে 29, দ্য হাইয়েস্ট ইনক্লুডিং টিউটোরিয়াল ক্লাসেস। একজন শিক্ষক 33টি ক্লাস করতে বাধ্য, তোমরা জানো কিনা জানি না। একদম। আমার যখন প্রশ্ন তুলেছিল শিক্ষকরা, যখন আমি হেডমাস্টার হলাম, এত ক্লাস আমরা কি করে করবো মানে চাকরি করতে এসছেন কেন? আপনি তো বোর্ডের রুল মেনে চাকরি করবেন, এতটাই ক্লাস করতে হবে। তাহলে আমি যদি অতটা ক্লাস করার সুযোগটা আমার উদীয়মান যারা প্রতিভা, যে ট্যালেন্টকে আমি খুঁজে অনুসন্ধান করে বের করছি, প্রতিভাকে বের করছি, তাদেরকে বিকশিত করার ক্ষেত্রে